আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ জাফরুল ইসলাম। তোমরা অনেকে জানতে চেয়েছো সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি এসে থাকে। তাহলে আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। মনে রাখবেন, ভার্সিটি ভর্তি পরীক্ষায় দুই সেগমেন্টে প্রশ্ন আসে। একটি হচ্ছে গ্রামার পার্ট, অন্যটি হচ্ছে মেমোরাইজিং পার্ট। তো আমি যে গ্রামার পার্টগুলো থেকে প্রশ্ন বেশি এসে থাকে, বিগত প্রশ্ন অ্যানালাইজিং করে আমি এই টপিকসগুলো বের করেছি। সো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রামার পার্ট বা গ্রামার অংশ থেকে প্রথমে যেটা আপনাকে ফোকাস করতে হবে সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। যেমন কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলা হবে যে এটা কি নাউন, এটা কি প্রোনাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। ওকে, এই প্রশ্নগুলো থেকে আপনাদের প্রশ্ন খুব এসে থাকে। এখন এখানে যদি আপনি দেখেন যে কনজাংশন কোনটা, ইন্টারজেকশন কোনটা, এই জায়গাগুলো থেকে প্রশ্ন তেমন একটা হয় না। তবে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই তিনটি জায়গা থেকে প্রশ্ন সাধারণত এসে থাকে। তারপরে আসেন রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, রাইট ফর্ম ভার্ব এমন একটা টপিকস যে ভার্বের সঠিক ফর্ম, আমরা জানি রাইট ফর্ম ভার্ব বলতে ভার্বের সঠিক ফর্ম। এখান থেকে ভার্সিটিতে প্রশ্ন হবে না এটা কিন্তু বলাই বাহুল্য, অর্থাৎ অবশ্যই প্রশ্ন হতে হবে এখান থেকে। তাহলে আপনার একটা প্রশ্ন ধরে রাখবেন, একটা অথবা দুটো প্রশ্ন, ঠিক আছে। তারপরে আসেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? ধরেন সাবজেক্ট এবং ভার্ব এদের সঙ্গে একটা কি চুক্তি থাকবে। এখন চুক্তিটা কি? যেমন আমি একজন জাফরুল। ওকে, সো জাফরুল, এখন আমি যদি বলি জাফরুল, জাফরুল কয়জন? জাফরুল একজন, তাই না? তাহলে জাফরুল আর এ টিচার হবে? জাফরুল আর এ টিচার হবে না জাফরুল ইজ এ টিচার? তাহলে এখানে আর হবে না, এখানে হবে জাফরুল ইজ এ টিচার। ওকে, কেন? কারণ ভার্ব এখানে সাবজেক্ট যেটা আছে এটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বও কি হবে? সিঙ্গুলার। এটাকে বলা হয় সাবজেক্টের সঙ্গে ভার্বের কি চুক্তি। কিছু ব্যতিক্রম আছে, সেই বিষয়টা আলাদা। সো আপনারা এখান থেকে একটু ভালো করে প্রশ্নটা পড়ে নেবেন, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এক মার্ক আপনাদের প্রশ্ন কমন আসবে। ওকে, তাহলে এখানে দেখেন 5 নম্বরে কজিটিভ ভার্ব আর এখানে 4 নম্বরে দেওয়া আছে সাবজেক্টিভ ভার্ব। ওকে, এখন দেখেন এই 4 নম্বরে যে সাবজেক্টিভ ভার্বটা আছে এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, কারণ সাবজেক্টিভ থেকে আপনাদের ওইখানে প্রশ্ন এসে থাকে। এখন সাবজেক্টিভ কি? ধরেন যেই ভার্বগুলোর পরে ডেট বসবে, ডেটের পরে যেই সাবজেক্ট থাকুক না কেন ভার্বটা বসবে ভার্ব জিরো। ওকে, যেমন আমি একটা যদি উদাহরণ দেই সাবজেক্টিভ ভার্বের, সো আমি বলতে পারি এখানে দ্য ডক্টর, দ্য ডক্টর। ওকে, the doctor suggested that, মানে ডক্টর সাজেস্ট করলো যে এই যে এখানে এটা কিন্তু ভার্ব টু তে আছে, এটা কিন্তু একটা সাবজেক্টিভ ভার্ব। দ্যাট হি টেক, ওকে, মেডিসিন, হি টেক মেডিসিন, অনেকেই হয়তো বা মনে করতে পারে যে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সঙ্গে যুক্ত হবে এস বাই এস, কিন্তু এখানে হবে না, কারণ সাবজেক্টিভ ভার্বের পরে যদি ডেট আসে এরপরে সাবজেক্ট যাই থাকুক না কেন এরপরে ভার্বটা বসবে ভার্ব জিরো। কি বসবে? ভার্ব জিরো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে তারপরে আমরা চলে যাব কজিটিভ ভার্বে। কোন ভার্বে? কজিটিভ ভার্ব। এই যে দেখেন কজিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম, অর্থাৎ একজন প্রযোজনা করবে আর অন্যজন কাজ করবে। যেমন আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, আবার আমি এটাও বলতে পারি মা আমাকে ঔষধ খাওয়ালো। তাহলে বলেন তো এখানে কি আমার মা ঔষধ খেলো না আমি ঔষধ খেয়েছি? আমি ওষুধ খেয়েছি, কে খাওয়াইছে? আমার মা। ওকে, যেমন আমি যদি বলি আমি আমার ভাইকে দিয়ে ফোনটি আনালাম, তাহলে আমি ফোনটি আনছি না আমার ভাই? আমি আমার ভাইকে দিয়ে আনাইছি। তো এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কজিটিভ ভার্ব। আর কজিটিভ ভার্ব কয়েকটা থাকে, সেটা হচ্ছে কি মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। ওকে, এটার উদাহরণগুলো ভালো করে পড়ে নেবেন। মেক, লেট, হেল্প, মেক, লেট, হেল্প, আর একটা হচ্ছে কি গেট, এবং শেষেরটা হচ্ছে হ্যাভ। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার গুলো আপনাকে ভালো করে পড়তে হবে। ওকে, সো আমরা তারপরে আসি আর্টিকেল। ওকে, সো আর্টিকেল থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসবে। আর্টিকেল থেকে কি প্রশ্ন আসবে? এই যে আর্টিকেল থেকে আপনাদের প্রশ্ন আসবে, আর্টিকেলটা ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে ডিটারমিনার। সো ডিটারমিনার্স এর বাংলা অর্থ হচ্ছে পরিমাপক। ওকে, পরিমাপক। এই ডিটারমিনার থেকে প্রশ্ন হয় না ভার্সিটিতে, এটা কিন্তু খুব রেয়ার। অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিটারমিনার থেকে প্রশ্ন হয়। ডিটারমিনার কি? ডিটারমিনার পরিমাপক। এবং এই ডিটারমিনার বসতে পারে দুই ধরনের নাউনের পূর্বে, একটা কাউন্টেবল অর্থাৎ যেই নাউনগুলোকে গণনা করা যায় তার পূর্বে, আর একটা আনকাউন্টেবল অর্থাৎ যেই নাউনগুলোকে গণনা করা যায় না তাদের পূর্বে। যেমন আমি যদি বলি আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে আমি মাচ ফ্রেন্ড বলতে পারবো না, কারণ মেনি বসবে কাউন্টেবল নাউনের পূর্বে, বন্ধুকে গণনা করা যায় এই এদের পূর্বে মেনি বসে। আরেকটা আমি যদি বলি আই হ্যাভ মাচ মানি, আমার অনেক টাকা আছে,
এখন বলেন তো টাকাকে গণনা করা যায়? শুনেন, মনে রাখবেন, মানি আনকাউন্টেবল নাউন, এটা মুখস্থ রাখবেন। ওকে, টাকা যদিও কাউন্টেবল নাউন, তবে মানি আনকাউন্টেবল নাউন। আপনাকে বলতে হবে আই হ্যাভ মাচ মানি। ওকে, তারপরে আসেন টেন্স। টেন্স থেকে আপনাদের প্রশ্ন আসবে, নেরেশন থেকে প্রশ্ন আসবে, ভয়েস থেকে এবং ডিগ্রি থেকে। তারপর হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্স দুভাবে আসতে পারে। একটা হচ্ছে কি গঠন অনুযায়ী। আমরা জানি গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, আর একটা হচ্ছে কি কম্পাউন্ড। আর অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অক্টেটিভ এবং হচ্ছে এক্সক্লামেটরি। এদের চেঞ্জিং যেগুলো, এগুলো ভালো করে মনে রাখতে হবে। তারপরে আসেন কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে আপনার একটা বা দুটো প্রশ্ন আসবেই। ওকে, এখন কন্ডিশনাল সেন্টেন্স কি? যদি কাউকে আপনি শর্ত দিয়ে দেন, তুমি যদি আসো তাহলে আমি যাব, তুমি যদি খাও তাহলে আমি খাবো, এই যে কথাগুলো আমরা বলি, এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। সো কন্ডিশনাল সেন্টেন্স এখানে খুবই একটু ফোকাস রাখবেন। তারপর আসেন ইমবেডেড কোশ্চেন। এখন ইমবেডেড কোশ্চেন কি, এই বিষয়টা একটু আপনাদেরকে শর্ট ভাবে আমি বলে দিই। যেমন আমি যদি বলি ডু ইউ নো মি, ডু ইউ নো মি, ডু ইউ নো মি, হু আই এম, তুমি কি আমাকে চেনো, যে আমি কে। এখন দেখেন তো এখানে কি ডাব্লিউএস কোশ্চেন আছে না, এই ডাব্লিউএস কোশ্চেনের পরে কখনো ভার বসাবেন না। এখানে বসাতে হবে আগে সাবজেক্ট, তারপরে আপনাকে বসাতে হবে ভার্ব। ওকে, এখন দেখেন, সো এটাকে বলা হয় ইমবেডেড কোশ্চেন। এখান থেকে আপনাদের প্রশ্ন আসে। তারপরে আসি মেমোরাইজিং পার্ট। ওকে, এই মেমোরাইজিং অংশ থেকে আপনাদের প্রশ্ন আসবে। এখন দেখেন এই সিনোনিমস অ্যান্টোনিমস থেকে আপনাদের 2 থেকে 3টা প্রশ্ন আসবে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তারপর হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন আপনি ধরে রাখেন একটা অথবা 2টা প্রশ্ন আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব থেকে একটা প্রশ্ন আপনি ধরে রাখতে পারেন, অর্থাৎ আপনাকে এখানে ফোকাস দিতে হবে। ওয়ার্ড এন্ড ফ্রেজ থেকে একটা প্রশ্ন। ওকে, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন। এখন অনেকেই মনে করতে পারে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি ডক্টর, এখন এই ডক্টরের সংজ্ঞা কি? হু ট্রিটস পেশেন্ট, অর্থাৎ যে রোগীকে কি করে ট্রিট করে, অর্থাৎ রোগীকে চিকিৎসা দেয়। মনে রাখবেন এই যে সংজ্ঞাটা, কোন ওয়ার্ডের যে সংজ্ঞাটা, এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটুকু ভালো করে মুখস্থ রাখতে হয়। স্পেলিং মিস্টেক থেকে প্রশ্ন আসে 1 মার্ক। ওকে, তারপর হচ্ছে ট্রান্সলেশন এন্ড প্রভার্বস, এখান থেকে মুখস্থ পাঠ থেকে প্রশ্ন কিন্তু আসে 1-2 মার্কস করে। এখন যেহেতু প্রশ্নের মার্কস কমে গেছে, অর্থাৎ এখান থেকে যতটুকু প্রশ্ন আসুক কোনোবার না কোনোবার কোনোটাতে মিস গেল, অন্যটাতে আবার আসতে পারে। সো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তারপর লিটারেচার থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসবে। ওকে, সো লিটারেচার যেমন হচ্ছে আপনাদের ফার্স্ট পেপার যে বইটা ছিল, যে রাইটারের নামগুলো ছিল, শেক্সপিয়ার, তারপর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, এগুলোর নাম একটু মনে রাখবেন, তাদের সাহিত্যকর্ম। এবং এখানে লিটারেরি টার্ম যেমন হচ্ছে সিমিলি, মেটাফোর, এগুলো কি, এগুলো আপনাকে একটু পড়তে হবে। এবং বিভিন্ন ধরনের এই যে ইংরেজি লিটারেচার যে হচ্ছে কি এইজ ম্যানেজমেন্ট, অর্থাৎ এলিজাবেথান এইজ, ওল্ড ইংলিশ পিরিয়ড, এগুলার যে হচ্ছে কি সালগুলো, এগুলো ভালো করে আপনাকে পড়তে হবে। তারপরে আসেন ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং তো আমি অলরেডি বলে দিয়েছি। কারেকশন আসবে আপনাদের কম্প্রিহেনশন। এখন কম্প্রিহেনশন কি, যেমন আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন পড়ছি না, এই যে পেসেজ দিয়ে দেওয়া থাকবে, 5টা কোশ্চেন আমাদের কি হচ্ছে কি আনসার করতে হতো, সেম ভাবে এটা হচ্ছে কম্প্রিহেনশন। এখানে 2টা বা 4টা করে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সো এখানে গেল মেমোরাইজিং পার্ট। এখন আপনাদের জন্য যারা এতগুলো টপিকস পড়তে পারবেন না, তাদের জন্য আমি আরো একটা সেগমেন্ট বিভক্ত করেছি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকস, যেগুলোকে বাদ দেওয়াই যাবে না। সেটি হচ্ছে প্রথমটা রাইট ফর্ম ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম ভার্ব আপনাকে পড়তেই হবে। তারপর হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাকে অবশ্যই ভালোভাবে ফোকাস করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি 4 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আর একটা হচ্ছে কি জিরো কন্ডিশন। প্রত্যেকটাই ভালো করে পড়বেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই আসবে। তারপর হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস মাস্ট অবশ্যই পড়তে হবে। স্পেলিং ভালো করে অবশ্যই পড়বেন। ট্রান্সলেশন 1-2 মার্কস তো আসবেই। তারপর হচ্ছে লিটারেচার, এই লিটারেচার অংশ থেকে আপনাদের প্রশ্ন হবে। সো ওভারঅল এটাই ছিল হচ্ছে কি সাস্ট ভর্তি পরীক্ষার সাধারণত আপনাদের সিলেবাস। এবং এইখান থেকে সাধারণত প্রতি বছর দেখা গেছে পূর্বের বছরগুলোকে অ্যানালাইজিং করে যে এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি এসে থাকে, এবং এর বাইরে প্রশ্ন আসে না বললেই চলে। সো আপনারা এগুলোর উপর বেশি ফোকাস রাখার চেষ্টা করবেন। তাহলে ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।